দুপুর থেকে এই ঘাটে বসে আছে হরেন। এখন প্রায় রাত হয়ে এলো, কিন্তু আজ কোনো যাত্রী পায়নি সে। হরেন এখানে নৌকা চালাচ্ছে অনেক বছর ধরে, কিন্তু আজকের মতো খারাপ দিন তার কখনোই আসেনি। তার হাতটা একেবারেই শূন্য, আর বাড়িতে গেলে বা কি খাবে সেটাও চিন্তা করতে লাগলো। অন্যান্য দিনগুলোতে সে সন্ধে হলেই নৌকা ঘাটে পেতে চলে যায়, কিন্তু আজকে কোনো যাত্রী পারাপার না করতে পারায় সে রাত অবধি রয়েছে। কারণ তার পকেটটা একেবারেই ফাঁকা। তার নৌকোতে একটা হারিকেন জ্বলছে। চারিদিকটা নিস্তব্ধ, শুনশান। এখান থেকে গ্রামটাও অনেক দূরে। দিনের বেলায় দু একজন এদিকে আসলেও সন্ধ্যের পর আর কেউ তেমন বেশি এদিক দিয়ে চলাচল করে না। কিন্তু হরেন বসেই রইল। যদি বা কেউ আসে তাহলে অন্তত কয়েকটা রোজগার তো হবে। আকাশে চাঁদ উঠেছে, এখন আবার পূর্ণিমাও চলছে, তাই চারদিকটা আলোকিত হয়ে আছে চাঁদের আলোতে। নৌকায় বসে বসে ঝিমুতে লাগলো হরেন। ঝিমুতে ঝিমুতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি হরেন। প্রায় অনেকক্ষণ পর হরেনের ঘুম ভাঙল। সে তাকিয়ে দেখল হারিকেনটাও নিভে গেছে। চাঁদ তখন মাথার উপর। কতটা যে রাত হয়েছে সেটা সে ঠিক আন্দাজ করতে পারছে না। যেহেতু চাঁদ মাথার উপরে, এর মানে মধ্যরাতই হবে। এতক্ষণেও যখন কোনো যাত্রী পায়নি, তার মানে আর কোনো যাত্রীর আশা নেই। এই ভেবে বাড়ির দিকে রওনা হতে চাইল হরেন। যখন সে বাড়ির দিকে যাবে ঠিক তখন সে দেখতে পেল দূরে থেকে কে যেন এদিকেই আসছে। চাঁদনি রাতের কারণে তাকে অস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। হরেন মনে মনে বলল, তাকে তো আগে কখনো দেখিনি এই গায়ে, আর এত রাতে এখানেই বা করছে কি? এই যে মাঝি ভাই, আমাকে একটু ওপারে নিয়ে চলুন না। হরেন চিন্তা করলো লোকটা হয়তো বিপদে পড়েছে, আর তার মধ্যে আজকে তো কোনো যাত্রীও পায়নি। এই লোকটাকে পার করে দিতে পারলে কয়েকটা টাকা হাতে আসবে। যাই, ইনাকে পার করেই দিই। হ্যাঁ হ্যাঁ, উঠে আসুন নৌকার উপর। লোকটি এরপর নৌকায় উঠে বসলো। হরেন মাঝি হ্যারিকেনটা ধরাতে চাইলে লোকটি সঙ্গে সঙ্গে না করল। তাই আর হরেন মাঝি হারিকেনটাও ধরালো না। সে ধীরে ধীরে দাঁড় বাইতে থাকলো। দাঁড় বাইতে বাইতে প্রায় 1 ঘন্টা পর নদীর ওপারে পৌঁছালো তারা। লোকটি নৌকা থেকে নেমে বলল, আপনি ওখানেই দাঁড়ান, আমাকে আবার লাশ নিয়ে ওপারে যেতে হবে। হরেন একথা শুনে ভয় পেয়ে গেল। হরেন বলল, এত রাতে আমি এই নদী পথে লাশ নিয়ে যেতে পারবো না বাপু। আমাকে আমার ভাড়াটা দিয়ে দিন, আমি চলে যাই। একটু বিপদে পড়ে গিয়েছি মাঝি ভাই, আমাকে একটু ওপারে নিয়ে যান। আপনাকে আমি ভাড়া বাড়িয়ে দিব, 1000 টাকা ভাড়া দিব। হরেন মনে মনে ভাবলো, এই লাশটা পার করে দিতে পারলেই 1 সপ্তাহের জন্য আর কোনো চিন্তা থাকবে না। একটা মাত্র লাশই তো, আর কি বা হবে। তাই হরেন যেতে রাজি হলো। মাঝি ভাই, আপনি এখানেই দাঁড়ান, আমি এখনই লাশ নিয়ে আসছি। এরপর লোকটি জঙ্গলের ভিতর দিয়ে কোথায় যেন চলে গেল। হরেনের কিছুটা খটকা লাগলো, কারণ এই অঞ্চলে আশেপাশে কোনো বাড়িঘর নেই। তাহলে কার লাশ নিয়ে আসার কথা বলল লোকটা? বুঝতে পারছে না হরেন। অনেক বিপদে পড়ে গেল সে আজকে। কিন্তু চলে গেলেও তো আজকে আর তার ভাত জুটবে না। আর যদি নিয়ে যায় তাহলে তো 1000 টাকা পাবে। নিজের ভয়টাকে কাটাতে নিজের মনটাকে অন্যদিকে নিয়ে গেল। এরই মাঝে সে হারিকেনটাও জ্বালিয়ে নিল, কারণ আগুন থাকলে কিছুটা সাহসও মনে থাকবে।
কিছুক্ষণ পরেই সেই লোকটা চলে আসলো। তার কাঁধে একটা লাশ, লাশটার গায়ে অনেক মাটি লেগেছিল। মনে হয় সে কোনো কবর খুঁড়ে লাশটাকে বের করে নিয়ে এসেছে। লাশটি নিয়ে পাটাতনের ভিতরে বসলো লোকটি। পাটাতনের সামনে পর্দা থাকায় ভিতরটা অন্ধকার হয়ে গেছে, ঠিকমতো কিছু দেখাও যাচ্ছে না। ভাই, পর্দাটাকে টেনে দিন ভালোভাবে। এরপর হরেন মাঝি পর্দা দিয়ে দিল। তারপর ধীরে ধীরে বইটা বাইতে বাইতে চলল তাদের গন্তব্যের দিকে। সে নৌকা চালাচ্ছে আর ভাবছে, কাজটা কি ঠিক হচ্ছে? ভালোই ভালোই ওপারে পৌঁছতে পারলে বাঁচি। মনে মনে ভয়ে অনেক দোয়া দরুদ পড়তে লাগলো হরেন মাঝি। নৌকা চালাতে চালাতে প্রায় মাঝ নদীতে এসে পড়েছে হরেন। এক মনে নৌকা চালাচ্ছিল হরেন, কিন্তু এরপরই তার নাকে কেমন যেন একটা ভোটকা গন্ধ আসলো, সাথে আবার পচা দুর্গন্ধও ছিল। হরেন ভাবল, মনে হয় লাশটা থেকেই এই দুর্গন্ধটা আসছে, তাই সে ব্যাপারটা স্বাভাবিকভাবেই নিল। কিছুক্ষণ পর হরেন বুঝতে পারল নৌকাটা আর সামনের দিকে এগোচ্ছে না। এ কি, সামনে যাচ্ছে না কেন? আবার জোয়ার আসলো না তো? চারদিকে তাকালো হরেন, না, জোয়ার আসার তো কোনো লক্ষণই নেই। এরপর হরেন আবার দাঁড় বাইতে থাকে, কিন্তু সে যতই দাঁড় বায় ততই নৌকাটি সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যেতে থাকে। এসব কি হচ্ছে? হরেন বুঝতে পারল তার সাথে কিছু একটা হতে চলেছে। হঠাৎ নৌকার ভিতর থেকে কেমন যেন কর্মর আওয়াজ শুনতে পেল সে। এরপর সে হারিকেনটা হাতে নিয়ে পাটাতনের পর্দাটা খুলে ভিতরে ধরতেই সে দেখতে পেল সেই লোকটি এক ভয়ানক রূপ ধারণ করেছে। তার তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে লাশটির মাংস এবং হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হারিকেনের আলো দেখে এবার হরেনের দিকে তাকায় লোকটা। তার চেহারার ভয়ানক রূপ দেখে আত্মার পানি শুকিয়ে যায়। হরেন আর কিছুই ভাবতে পারল না, সে কি করবে কিছুই বুঝতে পারল না। হাতে থাকা হারিকেনটা ছুঁড়ে মারল ভিতরের দিকে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। এরপর হরেন মাঝি নৌকা থেকে দিল এক লাফ। কোনো দিকেই না তাকিয়ে প্রাণপণে সে সাঁতরাতে থাকলো। সাঁতরাতে একসময় নদীর ওপারে পৌঁছে গেল সে। কোনো রকমে সে উপরে উঠে অতিরিক্ত ক্লান্তি এবং ভয়ের কারণে সেখানেই অজ্ঞান হয়ে যায়। আজও নাকি ওই নদীতে সেই পুরা নৌকা জ্বলন্ত অবস্থায় দেখা যায়, আর সেই নৌকা থেকে ভেসে আসে ভয়ঙ্কর চিৎকার। এমনিতেই দিবাকরের অনেকটা দেরি হয়ে গেছে। একবার বা হাতটা তুলে ঘড়ির দিকে তাকালো, বাজে প্রায় 11টা। তার সাথে আছে তার বন্ধু রতন। তারা দুজনেই একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছিল, তাই ফিরতে ফিরতে এত দেরি। দিবাকর সিভিল ইঞ্জিনিয়ার আর রতন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। প্রায় আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে তারা। না কোনো টোটো, না কোনো রিক্সা, কোনো কিছুই দেখতে পাচ্ছে না এই রাতে। এই রুটে আবার গাড়ি ঘোড়ার চলাচল খুব কম, আর রাত্রিবেলায় একদমই নেই। এখান থেকে তাদের বাড়ি প্রায় 6 কিলোমিটার। এতটা পথ কি আর হেঁটে যাওয়া যায়? এরই মাঝে হঠাৎ রতন বলে উঠল, ওই দেখ, একটা রিক্সা এই দিকেই আসতেছে। দিবাকর একবার মাথা তুলে দেখল, সত্যি একটা রিক্সা এদিকেই আসছে। রিক্সাটা 2 মিনিটের মধ্যে তাদের সামনে এসে পৌঁছল। দিবাকর এগিয়ে গিয়ে রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো, দাদা, রবীন্দ্রপল্লী যাবেন? রিক্সাওয়ালা বলল, না দাদা, যেতে পারবো না। কেন? ডাবল ভাড়া দেব। না দাদা, তারপরেও যেতে পারবো না, আমি 2 জন মানুষ টানতে পারি না। দিবাকর অবাক হয়ে বলল, বেশ তো শক্তপোক্ত চেহারা, তাহলে টানতে পারবেন না কেন? মাফ করবেন দাদা। এই বলে রিক্সাওয়ালা সেখান থেকে চলে গেল।
তারপর আর কি, ওখান থেকে হেঁটেই বাড়িতে ফিরেছিলাম। এর প্রায় 2 দিন পর দিবাকর স্কুল শেষ করে ঘরে ফিরছিল। ঠিক ওই সময় দেখতে পেল ওই রিক্সাওয়ালাটাই। দিবাকর তাকে দেখেই চিনতে পেরেছে। তার মনে পড়ল ওই দিনটার কথা। দিবাকর তাকে ডাকলো, ওই রিক্সা, দাঁড়াও। রবীন্দ্রপল্লী যাবে? ঠিক আছে দাদা, বসুন। না, মানে আরেকজন আসছে, একটু দাঁড়াও। মাফ করবেন দাদা, আমি দুজন টানতে পারি না। দিবাকর শুনে অবাক। দিবাকর ভেবেছিল সেদিন মনে হয় শরীরটা ক্লান্ত ছিল বলে তাই ও কথা বলেছিল, কিংবা খুব রাত হয়েছিল বলে সে নিয়ে যেতে চায়নি। কিন্তু আজ কেন বারণ করছে? এর পিছনে কি কোনো রহস্য আছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি একাই যাব, ওকে নিতে হবে না, ও অন্য রিক্সায় আসবে। ভিতরে এক গাদা কৌতূহল নিয়ে সে রিক্সায় উঠে বসলো। তারপর রিক্সা চলতে শুরু করলো। কিছুক্ষণ চলার পর হঠাৎ রাস্তায় প্রচন্ড বৃষ্টি নামলো। দুজনেই আশ্রয়ের জন্য একটা বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। দিবাকর একবার উপরের দিকে তাকালো, তারপর বলল, মনে হচ্ছে আজকে এই বৃষ্টি সহজে থামবে না। রিক্সাওয়ালা তার কথার কোনো জবাব দিল না। একটা বসার জায়গা ছিল, ওখানে বসে পড়ল। দিবাকর তার দিকে তাকিয়ে কিছুক্ষণ দেখল। লোকটি কেমন যেন অদ্ভুত, সব সময় কিসের যেন একটা আতঙ্কে থাকে। রিক্সাওয়ালা কেমন যেন অদ্ভুতভাবে তার রিক্সাটার দিকে তাকিয়েছিল। দিবাকর তাকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? রবিলাল বাবু। বাড়িতে কয়জন থাকো? আমি, আমার বউ, ছেলে আর আমার মা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবে না তো? ঠিক আছে বাবু, বলুন। আচ্ছা, তুমি রিক্সাতে দুজন কেন নেও না? রিক্সাওয়ালা আর কোনো জবাব দিল না, চুপ করে রইল। দিবাকরের ভীষণ খারাপ লাগলো রিক্সাওয়ালার চুপ থাকাতে। আবার বলল, ইচ্ছা না থাকলে থাক, বলতে হবে না। বাবু, ওই দেখুন বাবু, ওই দেখুন, দেখতে পাচ্ছেন বাবু, ওই দেখুন। দিবাকর রিক্সার দিকে তাকিয়ে কিছুই দেখতে পেল না। না রবিলাল, শান্ত হও শান্ত হও, ওখানে কিছুই নেই। রবিলাল মাথায় হাত রেখে চুপ করে বসে রইল। তারপর প্রায় 10 মিনিট যাবৎ চুপ। এদিকে দিবাকর ভাবছে, লোকটি কি পাগল নাকি? শেষমেশ কি সে কোনো পাগলের পাল্লায় পড়ল? বাবু, অনেকদিন ধরে চেপে রাখা কথা আজ আমি আপনাকে বলছি, কারণ আপনার জানার কৌতূহল হলো তাই। এরকম ভাবে আমাকে আর কেউ জিজ্ঞাসা করেনি। আমাকে বলতে দেন বাবু, আজ থেকে 3 বছর আগেকার কথা। সেদিন আমার অনেক দেরি হয়ে গিয়েছিল। আমি একা একা রাত্রে রিক্সা নিয়ে বাড়ি ফিরছিলাম। হঠাৎ পেছন থেকে আমাকে একজন ডাকলো, দাদা, ও দাদা, শুনছেন? আমি রিক্সাটা দাঁড় করালাম। দেখলাম একটা লোক সেখানে দাঁড়িয়ে আছে। লোকটি দেখতে অনেক রোগা, আর দেখে মনে হচ্ছিল সে নেশা করেছে। বর্তেলে যাবেন? যাব, বসুন। লোকটি রিক্সায় উঠে বসলো। আমিও আমার মতো রিক্সা চালাতে লাগলাম। মিনিট 10 চালানোর পর আমি একবার পিছনে তাকিয়ে দেখতেই দেখলাম লোকটা ঘুমিয়ে পড়েছে। আমি তাকে ডাকলাম, বললাম, বাবু। কোনো সাড়া পেলাম না। আবার ডাকলাম, বাবু বাবু, কিন্তু এবারও কোনো সাড়া পেলাম না। ভাবলাম এই মাতালকে আমার নিয়ে গিয়ে কোনো কাজ নেই, নামিয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব। এরপর আমি রিক্সা থেকে নামলাম। নেমে লোকটিকে ডাকতে যাব, শরীরে হাত দিতেই দেখি শরীরটা একদম ঠান্ডা। ভালোভাবে
চেক করে দেখলাম লোকটি মারা গেছে। এখন এখন কি করি? আমি কি করব খুঁজে পাচ্ছিলাম না। আমি জানি এর পুরো দায়টা আমার উপরেই পড়বে। কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম একটা কাজ করি। এখানে এখানে কেউ নেই, লাশটাকে ফেলে দিয়ে চলে যাই। তারপর আমি লাশটাকে সেখানেই ফেলে দিয়ে চলে এলাম। তারপর থেকে বাবু রিক্সাতে সারাক্ষণ চেপে থাকে। আমি আমি পাগল হয়ে যাব। আমি বেশি দিন বাঁচব না বাবু। আমি যেন দিন দিন পাগল হয়ে যাচ্ছি। দিবাকর কিভাবে রবিলালকে সান্ত্বনা দিবে খুঁজে পাচ্ছিল না। এরই মাঝে বৃষ্টিও থেমে গেছে। দিবাকর বুঝতে পেরেছে এটা একটা ভৌতিক ব্যাপার। ওই লোকটার আত্মা হয়তো তার রিকশার উপর চেপে বসেছে, আর এর জন্যই সে দুজন যাত্রী রিকশায় তুলতে পারে না। রবিলাল বলল, চলুন বাবু, বৃষ্টি থেমে গেছে। এরপর আমরা দুজনেই রিকশার কাছে গেলাম। বসুন বাবু। না থাক, বাকি রাস্তাটুকু আমি হেঁটেই চলে যাব। রবিলাল আমার দিকে তাকিয়ে একটা ব্যঙ্গ হাসি হেসে চলে গেল। হয়তো সে বুঝতে পেরেছে আমি এই ভূতের সাথে আর রিকশায় যেতে পারবো না। দিনের বেলায় যাত্রী পাওয়া যায় খুবই কম, তাই আমি দিনের থেকে রাত্রিবেলায় যাত্রী টানি বেশি। তাছাড়া রাতের ভাড়ার পরিমাণও বেশি পাওয়া যায়। যেখানে দিনের ভাড়া 100 টাকা, সেখানে রাত্রের ভাড়া 300 টাকা। তাছাড়া রাত্রে আবার রাস্তায় কোনো জ্যামও থাকে না, আর আমাদের গ্রামের রাস্তায় তো একদমই নেই। আমি অনেক বছর ধরেই এইভাবেই রাত্রিবেলায় গাড়ি চালিয়ে আসছি। আমি এইভাবে রাত্রে গাড়ি চালাই বলে অনেকেই অনেক কথা বলে, ওই যে ভূত প্রেতের কথা। কিন্তু আমি কোনোদিন ভূত প্রেতে বিশ্বাস করতাম না, কারণ আমি অনেকদিন যাবত রাত্রে গাড়ি চালাচ্ছি। এমনকি অনেক ভয়ানক জায়গা দিয়েও গাড়ি চালিয়েছি, কিন্তু কখনো কোনো কিছু দেখিনি। কিন্তু একদিন এক রাতের ভয়ানক সাক্ষী হলাম আমি। আজকে আমি সেই ভয়ানক ঘটনাটাই আপনাদেরকে বলতে যাচ্ছি। সেদিন সন্ধ্যার সময় আমি গাড়ি নিয়ে বেরোচ্ছিলাম। এমন সময় আমার বউ আমাকে বাধা দিয়ে বলল, কি ব্যাপার বলো তো, আজকেও তুমি গাড়ি নিয়ে বের হবে? তোমাকে এত করে বললাম আজ রাত ভালো না, আজকে আমাবস্যা রাত, আজকের রাত্রে কি না গেলে চলে না? এসব আজগবি কথা যে কে তোমার মাথায় ঢোকায় আমি খুঁজে পাই না। বাদ দাও তো এসব আজগবি কথা। বাড়ি থেকে বের হওয়ার সময় এমন বাগড়া দিও না তো। যাও যাও। এক প্রকার বউয়ের কথাকে অপেক্ষা করেই আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সেদিন রাতে সত্যিই তেমন কোনো যাত্রী পাওয়া গেল না। চারিদিকটা আমাবস্যার অন্ধকারে আচ্ছন্ন, পরিবেশটাও কেমন যেন থমথমে। অনেক রাত্রি পর্যন্ত বসে থাকার পর প্রায় রাত 10টার দিকে স্টেশন থেকে একটি যাত্রী নিয়ে ছুটে চললাম গন্তব্যস্থলে। যাত্রীকে যখন গন্তব্যস্থলে নামিয়ে দিলাম তখন প্রায় রাত 11টা বাজে। যাত্রীকে নামিয়ে দিয়ে ফিরে এলাম আবারও স্টেশনে। স্টেশনে এসে অনেকক্ষণ বসে থাকলাম, কিন্তু এরপরে আর কোনো যাত্রী পেলাম না। চারদিকটাও কেমন যেন থমথমে পরিবেশ। তাই আমি বাড়ির রাস্তায় রওনা হলাম। স্টেশন থেকে বাড়ির রাস্তায় ফেরার পথে হঠাৎ গাড়ির আলোতে দেখতে পেলাম সামনে একটা পায়জামা পাঞ্জাবি পরা স্বাস্থ্যবান হুজুর হেঁটে যাচ্ছেন। আমার গাড়ি আসছে এটা বুঝতে পেরে সে থমকে দাঁড়িয়ে আমাকে থামার জন্য ইশারা করলো। আমিও তার সামনে গিয়ে গাড়িটিকে দাঁড় করালাম। লোকটি দেখতে অনেক লম্বা আর স্বাস্থ্যবান। লোকটি আমাকে দেখে বলল, আমি সামনের ওই কবরস্থানের খাদেম, আমি সেখানেই যাব, আমাকে একটু নিয়ে যাবে ভাই?
হ্যাঁ অবশ্যই, উঠে বসুন। আমি তো ওই দিক দিয়েই বাড়িতে যাব। তারপর ওই লোকটি গাড়িতে উঠে বসলো। আমি গাড়ি ছেড়ে দিলাম। লোকটি চুপচাপ গাড়িতে বসে রইল। আমি আমার মতো গাড়ি চালিয়ে যেতে লাগলাম। নীরব নিস্তব্ধ অন্ধকারকে ভেদ করে আমার গাড়ি ছুটে চলছে। এমন অন্ধকার রাতে হুজুর টাইপের যাত্রী পেয়ে অনেকটা খুশিই হলাম। এরই মধ্যে হঠাৎ পিছন থেকে যাত্রীটি বলে উঠল, শোনো, পথে আর কোনো যাত্রী পেলে গাড়িতে উঠাবে না। কেন হুজুর? আমি তোমাকে ভাড়া বাড়িয়েই দেব, তবু তুমি কাউকে গাড়িতে উঠাবে না। ঠিক আছে হুজুর, আমি আর কাউকে গাড়িতে উঠাবো না। আমি গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিলাম। আমার গাড়ি দ্রুত গতিতে সামনের দিকে ছুটে চলছিল। আরো কিছুক্ষণ সামনের দিকে আসার পর আমরা মূল রাস্তা থেকে গুরুস্থানের কাঁচা রাস্তার দিকে যেতে লাগলাম। কাঁচা রাস্তায় কিছুক্ষণ এগিয়ে আসার পর হঠাৎ দেখি সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। হয়তোবা কোনো যাত্রী হবে, কিন্তু পিছন থেকে হুজুর বলে উঠল, কোনো রকমেই গাড়ি থামাবে না। কিন্তু লোকটা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে, গাড়ি না থামালে তো লোকটা মারা পড়বে। ওটা কোনো মানুষ নয়, তুমি তোমার মতো গাড়ি চালিয়ে যাও। ভয়ে ভয়েই আমি সামনের দিকে হুজুরের কথা মতো গাড়ি চালিয়ে যেতে লাগলাম। সামনে যেতেই হঠাৎ লোকটি অদৃশ্য হয়ে গেল। এইসব দেখে তো আমি রীতিমতো হতভম্ব। ভাগ্যিস আমার সাথে হুজুর ছিল, নয়তোবা আমার কি যে হতো। আমি আবার গাড়ির স্পিডটা বাড়িয়ে দিলাম। সত্যি হুজুররা দূর থেকেই অনেক কিছু বুঝতে পারে, সে বিষয়ে আমি পুরোপুরি নিশ্চিত হলাম। কিন্তু আমার ধারণাটা যে কতটা সঠিক সেটা পরে বুঝতে পেরেছিলাম। আমার গাড়িটা দ্রুত গতিতে এগিয়ে চলছিল, আর একটু দূরেই সেই গুরুস্থান। অল্প কিছুক্ষণ পরেই আমার গাড়ি এসে থামলো সেই কবরস্থানের ঘেটে। হুজুর গাড়ি থেকে নেমে তাড়াহুড়ো করে বলল, তুমি একটু দাঁড়াও, আমি এখনই আসছি। বলেই দ্রুত গেট দিয়ে হুজুর ভিতরে চলে গেল। আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না। চোখের পলকেই সে হাওয়া হয়ে গেল। এরপর কেটে গেল প্রায় 10-15 মিনিট, কিন্তু হুজুরের আসার তো কোনো লক্ষণই নেই। আমারও একা একা দাঁড়িয়ে থাকতে কেমন যেন গাটা ছমছম করছিল। তার মধ্যে চারিদিকে ঝিঝি পোকার ডাক, মাঝে মাঝে আবার কবরস্থানের ভিতর থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। সবকিছু মিলে যেন একটা ভুতুড়ে পরিবেশ। এমন পরিস্থিতিতে কখনো পড়িনি। মনে মনে ভাবলাম, হুজুর মানুষ তো কখনো মিথ্যা কথা বলবে না। ভাড়া না থাকলে আমাকে বলতো, আমি তো এমনিতেই এই পথে বাড়ি যেতাম। আরো ভাবলাম, হুজুর মানুষ, হয়তো লজ্জায় বলতে পারেনি। যাই, এখানে দাঁড়িয়ে না থেকে বরং বাড়ি চলে যাই। এই ভেবে যখন গাড়ির দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই হুজুর এসে হাজির। আমার একটু বেশি দেরি হয়ে গেল, চলো তাড়াতাড়ি। চলো মানে? কোথায় যাব? আমাকে যেখান থেকে এনেছিলে সেখানেই নামিয়ে দিয়ে আসো। না না হুজুর, আমার বাড়ি তো এদিকে, আমি আর ওদিকে যাব না। চলো, আমি তোমাকে অনেক টাকা দিব, আর না গেলে কিন্তু তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এর মধ্যেই আমি লক্ষ্য করলাম হুজুরের হাতে কিসের যেন একটা বস্তা। কি আর করার, একরকম বাধ্য হয়েই যাবার জন্য রাজি হলাম। গাড়ি চালু করে হুজুরকে নিয়ে আবার চললাম গন্তব্যস্থলে। মনে মনে হুজুরের প্রতি একটু রাগ হচ্ছিল, কিন্তু কি আর করার, নিজের রাগকে নিজের মনের মধ্যে রেখেই গাড়ি নিয়ে চলতে লাগলাম। কিছুটা পথ যাওয়ার পর হুজুর আমাকে বলল, শোনো, ভালোভাবে সামনের দিকে তাকিয়ে গাড়ি চালিয়ে যাও, ভুলেও পিছনের দিকে তাকাবে না। যা কিছুই হয়ে যা, পিছনে তাকাবে না। যদি তুমি পিছনে ফিরে তাকাও তাহলে কিন্তু তোমার বড় ক্ষতি হয়ে যাবে। হুজুরের সাথে কথা বলতে আমার আর ভালো লাগছিল না, তাই আর আমি কোনো হ্যাঁ বা না উত্তর দিলাম না। সোজা সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাতে লাগলাম। চারিদিকে নিস্তব্ধ, শুধু গাড়ির শব্দ আর ঝিঝি পোকার শব্দ। কিন্তু কিছুক্ষণ পরেই এই শব্দের মাঝে আরো একটা শব্দ শুনতে পেলাম। আমি ঠিক বুঝে উঠতে পারলাম না এই ধরনের শব্দটা কোথায় থেকে আসছে।
ঠিক কেমন যেন হাড় ভাঙা মর্মর শব্দ। আমি ভালোভাবে বোঝার চেষ্টা করলাম শব্দটা কোথায় থেকে আসছে, নাকি আমার গাড়ির কোনো সমস্যা হলো। কিন্তু না, গাড়িতে কোনো সমস্যা হলে তো এই ধরনের শব্দ হবে না। এই জন্য মনে হচ্ছে কোনো হাড় কড়মড় করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। বুঝতে পারলাম শব্দটা পিছনে থেকেই আসছে। আমার ভেতরে একরকম কৌতূহল জেগে গেল, পিছন থেকে কিসের শব্দ আসছে। পিছে ফিরে তাকাতে চাইলাম, কিন্তু যেহেতু হুজুর পিছনে ফিরে তাকাতে না করেছেন, তাই আর পিছনে তাকাতে সাহস পেলাম না। কিন্তু ধীরে ধীরে শব্দটা আরো তীব্র হচ্ছে, যার জন্য আমার পেছনে তাকানোর আকাঙ্ক্ষাটাও আরো বেড়ে চলছে। আমি আর থাকতে না পেরেই হুজুরের কথা অমান্য করে পিছনে ফিরে তাকালাম। আর পিছনে ফিরে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম সেই আগের হুজুরটা আর নেই। সেই হুজুরটার জায়গায় এখন অন্য কেউ বসে আছে। কি ভয়ানক সেই রূপ, এক ভয়ানক চেহারা তার, আর তার কোলে একটা শিশু বাচ্চা। সেই বাচ্চাটির হাড় চিবিয়ে চিবিয়ে সে খাচ্ছে, আর সেই বাচ্চারই হাড়ের কর্মর শব্দটা ভেসে আসছে আমার কানে। সেই ভয়ানক রূপের দানবটি আমার দিকে এবার বড় বড় চোখে তাকালো। আমি আর এই দৃশ্য সহ্য না করতে পেরে সেখানেই জ্ঞান হারালাম। পরের দিন যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি আমার বিছানায়, আর পাশে দাঁড়িয়ে আছে আমার স্ত্রী। সেদিন আমার বউয়ের কথা অপেক্ষা করে যাওয়াটা যে কত বড় বোকামি ছিল তা আমি বুঝতে পারলাম পরে। গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমি দীর্ঘদিন প্যারালাইজ হয়ে পড়েছিলাম। এখনো আমি পুরোপুরি সুস্থ নই।